আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৭ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ ঈশার মুখে এমন কথা শুনে আমি কিছুটা থমকে যাই, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার নেই। তাই আমি নিচের দিকে তাকিয়ে বললাম, তোমার কেন মনে হচ্ছে যে আমি সুইসাইড করার চেষ্টা করেছি? ঈশা বলে, তা নয় তো কি, আপনি আর আমি তো ছাদের মাঝ বরাবর দাঁড়িয়েছিলাম। সেখান থেকে কি করে মানুষ পা পিছলে পড়ে যায়? এটা তো পুরোই অসম্ভব। এমন না যে ছাদ পিছলে ছিল, তাহলে কি করে পড়ে গেলেন? আমি বললাম, আসলে সেদিন তোমার কথা শুনতে শুনতে পিছু হাঁটছিলাম, খেয়াল ছিল না কখন ছাদের কার্নিশে চলে এসেছি, তারপর হঠাৎ টাল সামালতে না পেরে পড়ে যাই। ঈশা বলে, আমার কথা শুনে পিছু হাঁটছিলেন কেন? আমি মাথা নিচু রেখেই বললাম, কেন জানি না, তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে সে লোকটা আর কেউ নয়, মনে হয় আমি। কারণ যে রুমে আমার সাথে ঘটনাটা ঘটে, সে রুমে তোমার সাথেও সেই একই ঘটনা ঘটে। হয়তো আমার দিন তারিখ কিছুই মনে নেই, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আমিই সেই। ঈশা বলে, আমি জানি সে লোকটা আপনিই ছিলেন। আমি বললাম, তুমি এতটা শিওর কিভাবে হতে পারছো যে সে আমিই ছিলাম? ঈশা বলে, আপনি যে সেই লোক সেটা প্রমাণ করতে বেশিক্ষণ লাগবে না। সাথে আপনার বন্ধুরা ছিল, তারা হয়তো কিছু না কিছু জানে। আরেকটা উপায় আছে, ওই হোটেলে গিয়ে জিজ্ঞেস করা, এরকম ঘটনা একটা ঘটেছে না দুটো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম, এত দূর গিয়ে কষ্ট করে লাভ কি, তার চেয়ে বরং আমার বন্ধুদের ডাকি, তাহলে সব জানা হয়ে যাবে। এই বলে আমি ওদের একজনকে ফোন করলাম। আসলে আমার বিয়ের পর থেকে ওরা একবারও আসেনি আমাদের বাড়িতে, সবাই এখন যার যার কাজে ব্যস্ত। এদিকে আমি যে ছাদ থেকে পড়ে গেছি সেই খবরও ওরা পায়নি, কারণ সবাই এতটাই ব্যস্ত ছিল আমাকে নিয়ে, কারোরই ফোন দেওয়ার মনে ছিল না। আমি ফোন করার কিছুক্ষণ পর সুজন রিসিভ করে বলে, কিরে, এতদিন পরে বুঝি বন্ধুর কথা মনে পড়লো? বউ পেয়ে দেখছি আমাদেরকে ভুলে গেছিস। তা কি মনে করে আজ হঠাৎ মনে পড়লো? সব কিছু ঠিক আছে তো? আমি বললাম, সব বলবো, আগে তোরা চারজন বিকেলে আমার বাড়িতে আয়, জরুরি কথা আছে। সুজন বলে, হঠাৎ এত জরুরি তলব? কিরে, কি হয়েছে? সব কিছু ঠিক আছে তো? আমি বললাম, কিছু ঠিক নেই, আমি ওয়েট করছি, বিকেলের দিকে আয়। এই বলে ফোন কেটে দিলাম। ঈশা বলে, কফি খাবেন? আমি বললাম, আচ্ছা, যদি জানতে পারো আমি সেই লোক, তখন তুমি কি করবে? ঈশা বলে, দেখা যাক কি করি আপনার সাথে, এখন বলুন কফি খাবেন? আমি বললাম, যাই করো, এমন কিছু করো না যাতে সব কথা জানাজানি হয়ে যায়। ঈশা বলে, কেন, মান সম্মানের জন্য চিন্তা হচ্ছে? আমি বললাম, আসলে আমি আমার মা বাবার কথা চিন্তা করছি। আমার মা বাবা আমাকে সেই শিক্ষা দিয়ে মানুষ করেনি। যদি হঠাৎ জানতে পারে আমি এমন কিছু করেছি, তাহলে কি হবে আমি নিজেও জানি না। আর একটা কথা, এতদিন তো তুমি আমার সাথে ছিলে, নিশ্চয়ই তুমি এতটুকু আন্দাজ করতে পেরেছো আমি কেমন ছেলে। ঈশা বলে, যদি জানতে পারি অপরাধ করেছেন, তখন শাস্তি আমি নিজের হাতে দেব, কেউ জানতেও পারবে না। আমি বললাম, ওরে বাবা, আবার কফিতে মরিচ মিশিয়ে দেবে না তো? দেখো, আর যাই করো, ওই কাজটা অন্তত করো না। ঈশা বলে, সেটা দেখা যাবে, এখন বলুন কফি খাবেন কিনা, সে তখন থেকে বলে যাচ্ছি। আমি বললাম, কিন্তু। ঈশা বলে, এখন কোনো কিন্তু নয়, আগে কফি নিয়ে আসি, তারপর সব কিন্তু ফিন্তু শুনবো। মাথাটা সে কখন থেকে ধরে আছে, এক কাপ কফি না হলে হচ্ছে না, এই বলে সে চলে গেল কফি আনতে। ঈশার আচরণে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। মেয়েটা কতটা স্বাভাবিকভাবে সবকিছু ম্যানেজ করে, আমার কতটা খেয়াল রাখে, এটা জেনেও যে আমি তার সর্বনাশ করেছি। আমি সেই লোক যে কিনা ওর শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছি। আমি সেই লোক যে কিনা ওকে অপবিত্র করেছি, তারপরও কিভাবে এতটা স্বাভাবিক থাকতে পারে ও? কেন ঘৃণা হচ্ছে না আমার প্রতি ওর? ওর কি ইচ্ছে করে না আমাকে পুলিশে ধরিয়ে দিতে, চিৎকার করে বলতে এই লোকটা আমাকে ধর্ষণ করেছে? কিভাবে চুপচাপ সবকিছু জেনে এত শান্তভাবে কথা বলছে? এসবই ভাবছি বসে বসে। এমন সময় ঈশা 2 কাপ কফি নিয়ে আসে। আমাকে 1 কাপ দিয়ে অন্য কাপ নিয়ে এসে আমার পাশে বসে। আমার আর ওর দূরত্ব শুধু 1 হাত। আমার পায়ের সাথে হেলান দিয়ে বসেছে। আমাদের মাঝে তেমন কোনো কথা হলো না। দুপুর পেরিয়ে বিকেল হলো। ঈশা বারান্দায় দাঁড়িয়ে আছে, আমি বিছানায় হেলান দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুরা আসলো, চমকে এসে আমাকে বলে গেল। আমি বললাম, ওদেরকে ভেতরে পাঠিয়ে দে। ওরা 4 জন একে একে আমার রুমে প্রবেশ করলো। ঈশা আমার পাশেই বসেছিল। ওরা রুমে প্রবেশ করে আমাকে দেখেই অবাক হয়ে যায়, কারণ আমার মাথায় আর হাতে ব্যান্ডেজ করা। এটা দেখে ওরা 4 জন ছুটে এসে আমার পাশে বসলো। রিফাত বলে, কিরে, তোর এই অবস্থা কি করে হলো, কেমন করে হলো, আর আমাদেরকে জানাসনি কেন? একে একে ওরা 4 জন উত্তেজিত হয়ে আমাকে প্রশ্ন করতে লাগলো। আমি বললাম, আরে তোরা শান্ত হ। তারপর ওদেরকে বললাম কিভাবে ছাদ থেকে পড়ে গেছি। সব শুনে ওরা বলে, এত কিছু হয়ে গেল আর আমাদেরকে একটুও বললি না, এই তোর বন্ধুত্ব? হঠাৎ ঈশার দিকে চোখ পড়তেই ওরা থতমত খেয়ে যায়। হাবিব কাপা কাপা গলায় বলে, কেমন আছেন ভাবি? ওদের চোখে মুখে কেমন যেন ভয়ের আভা ফুটে উঠেছে। ঈশা মলিন একটা হাসি দিয়ে বলে, জি ভালো, আপনারা কেমন আছেন? সবাই একসাথে বলে উঠল, জি আমরা ভালো আছি। তারপর সাধারণ কথা নিয়ে কিছুক্ষণ গল্প হলো। হঠাৎ আমি বললাম, আচ্ছা তোরা আমাকে একটা সত্যি কথা বলতো, সেদিন কক্সবাজারে আমার সাথে যে ঘটনা ঘটেছে তা তো তোরা সবাই জানিস। সেদিন তোরা যখন আমার কথা শুনে বেরিয়ে গেলি, তখন কি তোরা ওই মেয়েটাকে দেখতে পেয়েছিস? ওই মেয়ের চেহারা দেখেছিস? আমার কথা শুনে ওরা 4 জন চুপ হয়ে গেল। 4 জনের চোখ ঈশার দিকে। ঈশার কিছুটা নার্ভাস ফিল হলো ওদের অমন করে তাকিয়ে থাকতে দেখে। আমি বললাম, ওর সামনে বল, কোনো সমস্যা নেই, কারণ ওরও জানা দরকার। আমার কথা শুনে ওরা একে অপরের মুখ দেখাদেখি করছে।
হাবিব মাথা নাড়িয়ে সম্মতি জানালো রিফাতকে। হাবিবের ইশারা পেতেই রিফাত বলে, হ্যাঁ আমরা মেয়েটার চেহারা দেখেছি। এমনকি পুলিশ আমাদেরকে মেয়েটির ফোনের স্ক্রিনে যে ছবি ছিল সেটা দেখে জিজ্ঞেস করেছিল আমরা চিনি কি না। যেহেতু আমরা মেয়েটিকে চিনি না তাই আমরা না করে দিই। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, এখন তুই আমাকে এটা বল, যে মেয়ের কথা বলছিস তাকে দেখলে চিনতে পারবি? রিফাত বলে, কেন চিনতে পারবো না, খুব ভালো চিনতে পারবো। আমি ঈশাকে দেখিয়ে বললাম, এটা কি সেই মেয়ে? আমার মুখে এই কথা শুনে ওরা সবাই চোখ বড় বড় করে একবার আমার দিকে আরেকবার ঈশার দিকে তাকাচ্ছে। ঈশা নিচের দিকে তাকিয়ে বসে আছে, কারণ ওর লজ্জা করছে। এমন পরিস্থিতিতে পড়তে হবে এটা ভাবতে পারেনি। ওদেরকে চুপ দেখে আমি বললাম, কিরে কথা বলছিস না কেন, এটা কি সেই মেয়ে? আমার কথা শুনে ওরা সবাই মাথা নিচু করে নেয়। সুজন বলে, হ্যাঁ ভাবি সেই মেয়ে। আসলে আমরা বিয়ের দিন ভাবিকে দেখেই চিনতে পেরেছিলাম, তোর থেকে গোপন করে গেছি, কারণ আমরা চাইনি কোনো ঝামেলা হোক। ভেবেছিলাম বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে, এসব কথা কারোর আর মনে থাকবে না। কিন্তু আমরা কি করে জানবো এমনভাবে সবকিছু প্রকাশে আসবে? এই বলে ওরা চারজন হাত জোর করে ঈশার কাছে ক্ষমা চায়। সুমন বলে, ভাবি আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে সেদিন ওর কোনো দোষ ছিল না, সব দোষ আমাদের ছিল, কারণ আমরা জানতাম ও ড্রিঙ্ক করলে ভাইলেন্ট হয়ে যায়। তারপর আমরা মজা করার ছলে জুসে ড্রিঙ্ক মিশিয়ে দেই। এতে ওর কোনো হাত ছিল না। পারলে আপনি ওকেও ক্ষমা করে দিন, কারণ যা হয়েছে ও জেনে শুনে কিছুই করেনি। আপনি এমনটা ভাববেন না যে ও আমার বন্ধু বলে আমরা ওর সাইড নিচ্ছি, তেমন কিছুই না। আবারও বলছি, পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা এখন আসি, পরে না হয় আবার আসবো। ঈশা এতক্ষণ মাথা নিচু করে চোখের পানি ফেলছিল। ওরা চলে যাচ্ছে শুনে ঝট করে চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বলে, আরে আপনারা এইমাত্র আসলেন, এখনই চলে যাবেন? আপনারা বসে গল্প করুন, আমি নাস্তা নিয়ে আসছি। ওরা আপত্তি জানালো, কিন্তু ঈশা শোনেনি। সে চলে গেল ওদের জন্য নাস্তা আনতে। এদিকে আমি পাথরের মূর্তির মতো বসে আছি। এটা কিভাবে সম্ভব? যে মেয়েকে আমি নির্যাতন করলাম সেই মেয়েই আমার বউ হলো, এটা হয় নাকি? ঈশা চলে যাওয়ার সাথে সাথে হাবিব বলে, কিরে তুই অমন করে বসে আছিস কেন? আচ্ছা তুই এটা বলতো, তুই পড়ে যাওয়ার পিছনে কোনো সুইসাইডের উদ্দেশ্য ছিল না তো? তা না হলে তুই ছাদ থেকে পড়ে গেলি কি করে? আর ভাবি কি করে জানলো এসব কথা? আমি বললাম, আরে আমি এমনিই পড়ে গেছি, কোনো সুইসাইড করতে চাইনি। রিফাত বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু ভাবি এসব কথা জানলো কি করে? আমি বললাম, কিভাবে আবার? একদিন কথায় কথায় সে আমাকে চেপে ধরেছে আমার জীবনে কি ঘটেছে সেটা শোনার জন্য। ব্যাস আমিও বলে দিলাম, তেমনি সেও তার সাথে কি ঘটেছে সেটা আমাকে বলল। এভাবে সবকিছু একে অপরের কাছে প্রকাশ হয়। কিন্তু আমি সেটা ভাবছি না, আমার মনে অনেক প্রশ্ন। ঈশা সবকিছু জেনেও কেন স্বাভাবিক রয়েছে? আসলে ও কি চায়? সবকিছু জেনেও আমার সেবা করছে, আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, এমনকি আমার মা বাবাকে নিজের মা বাবার মতো ভালোবাসে। আমি এটাই বুঝতে পারছি না মেয়েটি এত শান্ত কিভাবে থাকে। এখন তো সত্যি প্রমাণিত হলো যে আমি ওর সাথে এসব করেছি। এখন কি হবে বলতো, সেটাই ভাবছি। ওর চোখে চোখ মেলাতে পারবো না আমি। এমন সময় চুমকি আর ঈশা নাস্তা নিয়ে রুমে প্রবেশ করলো। তারপর সবার হাতে হাতে নাস্তা দিল। ওরা সবাই হালকা পাতলা নাস্তা করে বিদায় নিয়ে চলে গেল। এতক্ষণ হয়তো ওদের জন্য আমাকে কিছু বলতে বা করতে পারেনি। ওরা চলে যেতেই ঈশা আমার কাছে চলে আসে। হঠাৎ এমন আচরণে আমি ভয় পেয়ে যাই। ঈশা আমার মুখের সামনে মুখ এনে বলে, এবার তো প্রমাণ হয়ে গেল যে আপনি সেই লোক। এখন বলুন তো আপনার সাথে কি করা যায়, কি করলে সবচাইতে বেশি ভালো হবে, কারণ শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমি ওর কথা শুনে কিছুটা ঘাবড়ে যাই। আমি কাপা কাপা গলায় বললাম, এই কি করবে তুমি? ঈশা আমার নাক টিপে ধরে দুদিকে নাড়িয়ে বলে, সেটাই তো ভাবছি কি করা যায়। এমন শাস্তি দিতে হবে যেটা সারা জীবন বহন করে চলতে হয়। কি শাস্তি দেওয়া যায় সেটাই ভাবছি। আমি মনে মনে ভাবছি, আল্লাহই জানে কি এমন শাস্তি দেবে আমাকে। ঈশা বলে, একটা কাজ করা যায়, আপনার একটা পা কেটে দেওয়া যায়, তাহলে সারা জীবন এক পা নিয়ে কষ্ট করবেন, সেটা দেখে দেখে আমি শান্তি পাবো। ওর কথা শুনে আমার আত্মারাম কেঁপে উঠল। আমি ভয়ার্ত কণ্ঠে বললাম, কি পা কেটে দেবে? ঈশা বলে, তাহলে অন্য একটা কাজ করা যায়, আপনার এক হাত কেটে দেওয়া যায়, তাহলে সারা জীবন এক হাত নিয়ে কষ্ট করবেন। কি এটা ঠিক হবে তো? আমি বললাম, পায়ের সাথে আবার হাতও? আরে এ কেমন শাস্তি? ঈশা বলে, পছন্দ হচ্ছে না বুঝি? তাহলে বরং অন্য একটা কাজ করা যায়, আপনার একটা চোখ উঠিয়ে নেওয়া যেতে পারে, তাহলে সারা জীবন এক চোখে দেখবেন আর অন্য চোখ বন্ধ হয়ে থাকবে। দেখতে কি দারুণ লাগবে বলুন? এবার আমি সত্যিই ঘাবড়ে গেলাম। মেয়েটির মাথা ঠিক আছে তো? মেয়েটি কি বলছে? আমি বললাম, এই তোমার মাথা ঠিক আছে? কি আবল তাবল বকে যাচ্ছ? কিসের হাত পা কাটবে তুমি? আবার বলছো চোখ উঠিয়ে নেবে? ঈশা বলে, সত্যি আমার মাথায় বুদ্ধি কম, এত কিছু কাটার কথা তো বলে দিলাম, কিন্তু এটা ভেবে দেখলাম না সেই আমাকেই তো আপনার সেবা করতে হবে। ধুর, ভাল লাগে না, অন্য উপায় ভাবতে হবে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, যাক বাবা, হাত পা বেঁচে গেল, সাথে চোখও। আর এই যে তুমি উপায় ভাবো, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নেই। ঈশা বলে, এই একদম না, এই ভরা সন্ধ্যায় কেউ ঘুমায় না, চুপচাপ বসে থাকুন আর আমাকে ভাবতে দিন। এই বলে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বসে বসে ভাবছে আমাকে কি শাস্তি দেওয়া যায়। কোনো উপায়ন্তর না পেয়ে আমাকে বলে, এই যে আপনি বলুন না আপনাকে কি শাস্তি দেওয়া যায়, এমন শাস্তি যে শাস্তি আপনি সারা জীবন বহন করতে পারবেন।
আমি বললাম আমাকে ক্ষমা করে দেওয়া যায়, কারণ আমি জেনে বুঝে করিনি, ভুলবশত অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ঈশা আবার তেড়ে এসে আমাকে বলে, ক্ষমা পাওয়ার কথা তো একদমই মাথায় আনবেন না, ক্ষমা আমি আপনাকে এই জীবনেও করব না। আমি বললাম তাহলে তো ভালোই হতো, যখন আমি ছাদ থেকে পড়ে গিয়েছি তখন আমার মরে যাওয়াই উচিত ছিল, তাহলে বেঁচে যেতাম। ঈশা তৎক্ষণাৎ আমার মুখ চেপে ধরে বলে, ছি, মরার কথা কেন বলছেন? এই কথা আর কখনো মুখ থেকে উচ্চারণ করবেন না। আমি বললাম, কেন বলো তো? আমি মরে গেলে তোমার কি? আমি তো তোমার কেউ না। ঈশা আমার চোখে চোখ রেখেই বলে, মরে গেলে তো সব শেষ হয়ে যেত, মরে গেলে শাস্তি দিতাম কি করে? এখন তো ধীরে ধীরে আপনাকে শাস্তি দেব, মানে আমার মনের মতো করে। এত তাড়াতাড়ি মরার কথা মাথায়ও আনবেন না। সেই কখন থেকে ঈশার কথা শুনে যাচ্ছি, মেয়েটি কি বলছে কিছুই মাথায় ঢুকছে না। এবার আমি ওর হাত ধরে কাছে টেনে চোখে চোখ রেখে বললাম, একটা কথা সাফ সাফ বলো তো, তুমি কি চাইছো? মানে আমাকে নিয়ে কি করতে চাইছো? একটু ক্লিয়ারভাবে বলবে, এভাবে আমাকে টেনশন দিও না। ঈশা নিজেকে ছাড়িয়ে বলে, আমি কি করতে চাইছি সেটা আপনাকে বলবো কেন? আপনার সাথে কি করব সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম, তার মানে তুমি বলবে না? ঈশা বলে, না বলবো না। আরেকটা কথা, এই যে হাত পা কাটার কথা বলেছি না, সেটাও কিন্তু মন থেকে মুছে ফেলবেন না। নতুন কোনো উপায় না পেলে সে কাজটাই করব, আপনার হাত পা কেটে চোখ একটা উপরে ঘরে বসিয়ে রাখবো। আমি বললাম, এই তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? এমনটা তুমি করতে পারবে? ঈশা বলে, করতে পারি কি পারি না সেটা না হয় সময় বলে দেবে। এসব কাজ করতে হলে প্রথমে একটা বড় ছুরির প্রয়োজন, যেটা আপনাদের বাড়িতে নেই। আমার এক বান্ধবীকে বলে সেটা জোগাড় করতে হবে। ঈশার কথা যত শুনছি তত বেশি ভয় পেতে শুরু করেছি। এই মেয়ে কি সত্যি সত্যি আমার হাত পা কেটে দেবে? বলা যায় না, যদি সত্যি কেটে দেয়। ঈশা বলে, আপনি বিশ্রাম নিন, আমি নিচে গিয়ে দেখে আসি মা বাবা কি করছে। এই বলে সে চলে গেল। আমিও চুপচাপ শুয়ে রইলাম, ভাবছি কি হতে চলেছে সামনে। মেয়েটি যা বলে গেল তা কি সত্যি করবে? নানান কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। ঈশা রুম থেকে বেরিয়ে যেতে যেতে মিটিমিটি হাসছে। সে মনে মনে বলে, ভালোই জব্দ করা গেছে, মুখ দেখে বোঝা যাচ্ছে বেশ ভয় পেয়েছে। আর আমার কথাগুলো বিশ্বাসও করে নিল। কি বোকারে বাবা, এমনটা করা যায় নাকি? একবারও ভাবলো না যে আমি মজা করছি, আর আমি একটা মেয়ে হই কিভাবে ওনার হাত পা কাটবো, এমনকি ওনার চোখ উপড়ে নেব। এমন সাহস আমার জীবনেও হবে না। তবে যাই হোক, কথাগুলো বলে যে ভয় পাইয়ে দিয়েছি এটাই অনেক। একবার যখন ভয় পেয়েছে তখন প্রতি পদে পদে ভয় দেখানো যাবে, এসব ভেবে নিজেই হাসতে শুরু করলো। ঈশাকে একা একা হাসতে দেখে চুমকি বেশ অবাক হয়। চুমকি বলে, ভাবি কি হয়েছে? তুমি একা একাই হাসছো, কি ব্যাপার বলো তো? ঈশা বলে, বলতে পারি, তবে কাউকে বলা চলবে না, বিশেষ করে তোমার ভাইকে। চুমকি বলে, ঠিক আছে, বলবো না। তারপর ঈশা আমাকে বলা কথাগুলো সব খুলে বলল চুমকিকে। চুমকি শুনে তো সেই হাসি। চুমকি হাসতে হাসতে বলে, তুমি দেখছি ভালোই মজা নিয়েছো। ভাইয়া যে এত বোকা আমি জানতাম না। ঈশা বলে, আমিও ভাবতে পারিনি তোমার ভাই এত বোকা। তখন যদি ওনার মুখের অবস্থা দেখতে, তুমি সেখানেই হাসতে হাসতে খুন হয়ে যেতে। আমি যে কিভাবে হাসি চেপে রেখেছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এভাবে টুকিটাকি কথা বলতে বলতে ওরা নাস্তা বানাতে লাগলো। সন্ধ্যার জন্য চা নাস্তা, কিছুক্ষণ পর আমার জন্য হালকা পাতলা নাস্তা আর কফি নিয়ে আসলো। আমি তখনও ভাবনায় ডুবে ঈশার কথাগুলো নিয়ে ভাবছি। ঈশা নাস্তা নিয়ে এসে আমার সামনে বসলো। আমার সেদিকে খেয়াল নেই। ঈশা বেশ বুঝতে পারলো আমি গভীর ভাবনায় ডুবে আছি। তারপরও সে বলে, কি ব্যাপার, কি এত ভাবছেন? নিশ্চয়ই আমার বলা কথাগুলো ভাবছেন, কি তাই তো? ঈশার কথা সম্বিত ফিরতেই আমি ওর দিকে তাকালাম, কিন্তু কিছু বললাম না। ঈশা বলে, না বললেও আমি জানি আপনি আমার কথাগুলোই ভাবছেন। এত তাড়াতাড়ি ভয় পাওয়ার কিছু নেই, এখন কিছু করব না, আগে সুস্থ হন, তারপর যা করার করব। আমি বললাম, তুমি কি আমাকে কোরবানি গরু পেয়েছো? প্রথমে আমাকে সেবা যত্ন করে খাইয়ে পরিয়ে তন্দুরুস্ত বানাবে, তারপর আমাকে কোরবানি দেবে? ঈশা আমার কথা শুনে মুচকে হেসে বলে, আপনি বুঝি নিজেকে গরু ভাবেন? ওর হাসি দেখে আমার মেজাজ গরম হয়ে গেল। আমি বললাম, এই একদম হাসবে না, আমাকে দেখে কি তোমার গরু মনে হয়? ঈশা বলে, এ মা, আমি আবার কখন বললাম আপনি গরু? আপনি তো নিজেই বললেন। আমি বললাম, আরে আমি তো কথার উদাহরণ দিয়েছি মাত্র, তাই বলে তুমি আমাকে গরু বলবে? ঈশা বলে, অনেক হয়েছে, আমি আপনাকে গরু বলিনি, আর কোনো কথা নয়, চুপচাপ নাস্তা করুন। এই বলে ঈশা আমাকে নাস্তা খাওয়াতে লাগলো। কারণ আমার ডান হাত ভেঙেছে, তাই নিজের হাতে খেতে পারি না। ঈশা আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। এভাবে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। যেহেতু আমি নিজের হাতে খেতে পারি না, তাই আমার আর ঈশার খাবার উপরে দিয়ে গেল চুমকি। প্রথমে ঈশা আমাকে খাইয়ে দিল, তারপর নিজে খেয়ে সব পরিষ্কার করে ফ্রেশ হয়ে ঘুমোতে এলো। আমার ঘটনা শোনার পর থেকে সে সোফায় ঘুমোতো। হসপিটাল থেকে আসার পর থেকেও সোফায় ঘুমোতো। আজ হঠাৎ দেখি আমার পাশে এসে শুয়েছে। এটা দেখে আমি বেশ অবাক হলাম, কারণ অবাক হবারই কথা। সে জানে সবকিছু, যে আমি তার সাথে কি করেছি। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, যেটা করেছি করেছি তো। তাহলে ওর কি ভয় করছে না, নাকি সে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে? কোনটা? এবার আমি কথা না বলে থাকতে পারছি না। আমি বললাম, এই তুমি এখানে ঘুমোলে যে? তুমি তো সোফায় ঘুমোতে, আজ হঠাৎ এখানে কেন ঘুমোচ্ছ? এসে এবার আমার দিকে ফিরে বলে, আমার ইচ্ছে, আমার যেখানে মন চায় সেখানে গিয়ে ঘুমাবো, তাতে আপনার সমস্যা কি? আমি বললাম, আমার কোনো সমস্যা না, কিন্তু আগে তো আমাকে ভয় পেয়ে সোফায় ঘুমোতে, তবে এখন কি ভয় করছে না? ঈশা বলে, কেন আপনাকে ভয় করব? আপনি কে যে আপনাকে ভয় করতে হবে? আমি বললাম, সত্যি বলছো তো যে আমাকে ভয় পাও না? ঈশা বলে, কি আজব, আপনাকে ভয় পেতে যাব কেন? বললাম তো যে আমি আপনাকে ভয় পাই না।
আমি ওর দিকে তাকিয়ে মনে মনে বলি, এই সুযোগ মাঝখানের বালিশ সরানোর কথা বলা। আমি বললাম, তাহলে মাঝখানের বালিশগুলো সরিয়ে আমার পাশে ঘুমিয়ে দেখাও, তাহলে বিশ্বাস করব তুমি আমাকে ভয় পাও না। আমার কথা শোনার সাথে সাথে দেখলাম ঈশা মাঝখানের বালিশগুলো সরিয়ে দিল। তারপর আমার আরেকটু কাছে এসে শুয়ে বলে, দেখলেন তো বালিশ সরিয়ে দিলাম, এমনকি আপনার কাছে এসেও শুয়ে পড়লাম। এবার বুঝতে পেরেছেন আমি আপনাকে ভয় পাই না? ঈশার সাহস দেখে আমি বিস্ফারিত চোখে তাকিয়ে রইলাম ওর দিকে। ঈশা বলে, কি হলো, অমন করে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খাবেন। আমি বললাম, তুমি যে আমার এত কাছে এসেছো, রাতে যদি আমি কিছু করে বসি তখন কি করবে? ঈশা বলে, আপনি কি আর করবেন, হয়তো আমার মানহানি করবেন, এর থেকে বেশি কিছু করতে পারবেন না। আর এমনিতেও আমার যা কিছু ছিল সব তো আগেই লুটেপুটে খেয়েছেন, এখন আর নতুন করে কি করবেন? ওর কথা শুনে আমার মনটা ছোট হয়ে গেল। আমি একটা দিক নিঃশ্বাস ফেলে বললাম, তুলনা দিচ্ছ না খোটা দিচ্ছ, কোনটা? ঈশা বলে, কোনোটাই না, যা সত্যি শুধু তাই বলছি। আমি বললাম, বারবার একই কথা বলে আমাকে কেন ছোট করছো? আমি জানি আমি অন্যায় করেছি, তার জন্য যে শাস্তি দেবে মাথা পেতে নেব, কিন্তু বারবার একই কথা বলে আমাকে ছোট করো না। আমি তোমার অপরাধী, সারা জীবন অপরাধী হয়ে থাকতে চাই, মুক্তি দিও না আমাকে। তবে একটাই অনুরোধ করব, আমাকে ছেড়ে যেও না প্লিজ। ঈশা বলে, মাথা খারাপ নাকি যে আমি আপনাকে ছেড়ে যাব? আপনাকে ছেড়ে গেলেই তো সব শেষ। এত সহজে আপনাকে ছাড়ছি না, আপনাকে যে অনেক শাস্তি দেওয়ার বাকি আছে। চলে গেলে কিভাবে দেব বলুন তো? আরেকটা কথা, আমি যদি চলেও যাই তাহলে আপনার সমস্যা কোথায়? কি মশাই, বলুন বলুন, আমি চলে গেলে সমস্যা কি? আমরা একে অপরের দিকে ফিরে শুয়ে আছি, আমাদের মাঝে দূরত্ব শুধু 1 হাত, মাঝে কোনো বালিশ নেই। ঈশার কথা শুনে আমি বললাম, তুমি যে আমার অভ্যাসে পরিণত হয়েছো, তোমাকে না দেখে থাকতে পারবো না। তোমার সাথে কথা না বললে রাতে ঘুম হবে না। তুমি পাশে না থাকলে সব শূন্য শূন্য মনে হবে, তোমার মাঝে যে আমি আমাকেই খুঁজে পাই। আচ্ছা, এমন কেন হয় বলো তো? ঈশা বলে, সেটা আমি কি করে জানবো আপনার কেন এমন হয়? আমি কি কারোর মন পড়তে পারি নাকি যে মুখ দেখেই বলে দেব সবকিছু? তবে আমার এসব অনুভূতি হয় না। আমি বললাম, তুমি না বললেও আমি বুঝতে পারছি তোমার মনের মাঝে কিছু একটা চলছে, যেটা তুমি প্রকাশ করছো না। মনের কথা মনে চেপে রেখে কি লাভ বলো? তার চেয়ে ভালো প্রকাশ করাই। ঈশা বলে, দেখুন রাত অনেক হয়েছে, এখন আপনি পেঁচাল বন্ধ করে ঘুমান। আমি বললাম, যার পাশে এত সুন্দরী একজন শুয়ে আছে সে কিভাবে ঘুমাবে বলো? ঈশা বলে, ও বুঝতে পেরেছি, এই আমি অন্যদিকে ফিরে যাচ্ছি, এবার আপনি ঘুমান। এই বলে ঈশা অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। আমি টুপ করে ঈশার বাঁধা চুল খুলে দিলাম। এমনটা করাতে ঈশা আমার দিকে ফিরে বলে, হচ্ছেটা কি, চুল খুলে দিলেন কেন? আমি বললাম, ভালো লাগছে তাই। ঈশা বলে, একদম ফাজলামি করবেন না, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আমি আর কিছু বললাম না, চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। ঈশাও অন্যদিকে ফিরে শুয়ে আছে, তবে আমাদের মাঝখানে বালিশ নেই। কিছুক্ষণের মধ্যে ঈশা ঘুমিয়ে পড়ল। ওর নিঃশ্বাসের শব্দ শুনেই বুঝতে পারছি ও ঘুমিয়ে গেছে। আমি তো এটারই অপেক্ষা করছিলাম। মনে মনে খুব ইচ্ছে করছে ওকে আদর করতে। সে যখন নিজে থেকেই ধরা দিচ্ছে, তাহলে আমি কাছে টানতে ক্ষতি কি? ঈশার হাত ধরে আমার দিকে ফিরিয়ে কাছে টেনে নিলাম। আজ কেন জানি ভয় করছে না। ও যদি জেগেও যায় তাতে কি? আমার বিয়ে করা স্ত্রীও। এসব ভাবতে ভাবতে ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর মাথাটা আমার বুকের সাথে চেপে রাখলাম অনেকক্ষণ। এক হাত দিয়ে ওর পুরো মুখে হাত বুলাতে লাগলাম। ওর চোখ, নাক, এমনকি ঠোঁটে হাত বুলাতে লাগলাম। ওর চুলের মুঠি ধরে আমার মুখের সামনে ওর মুখ এনে আলতো করে ঠোঁটে কিস করলাম। আরেকটু গভীরভাবে কিস করে ওর শুকনো গোলাপি ঠোঁটজোড়া ভিজিয়ে দিলাম। ওর গলায় মুখ গুজি দিয়ে নিঃশ্বাস টেনে ঘ্রাণ নিতে লাগলাম। ঘ্রাণ নিতে নিতে নাক ঘষতে লাগলাম। ঘাড়ে গভীরভাবে কিস করলাম। বেশ অনুভূতি জেগেছে ওকে আরো কাছে পাওয়ার। কিন্তু সমস্যা দুটো। প্রথমত, আমি অসুস্থ, এখনো সম্পূর্ণ ভালোভাবে সুস্থ হইনি। দ্বিতীয়ত, ঈশার অমতে এসব করা ঠিক হবে না। কিন্তু কি করব? মেয়েটি যে পাশে থাকলে কাছে পেতে ইচ্ছে করে, তাই নিজেকে সামলানোর চেষ্টা করলাম। তবে ওকে বুক থেকে ছাড়া করিনি, বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সারা রাত এসে আমার বুকে ঘুমলো। সকালে আমার আগেই ঈশার ঘুম ভাঙে। তার ঘুম ভাঙতেই সে নিজেকে আবিষ্কার করে আমার বুকে। এটা দেখে তার মাঝে কোনো প্রতিক্রিয়া হলো না, কারণ সে জানে এমন কিছুই হবে। তাই সে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আমার আলিঙ্গন থেকে নিজেকে মুক্তি করতে পারলো না। ঈশা মনে মনে বলে, ওরে বাপরে, ঘুমের মাঝেও মানুষ এত শক্ত করে জড়িয়ে ধরে, নিজেকে ছাড়াতেই পারছি না, কিন্তু আমাকে যে উঠতে হবে। ঈশা বাধ্য হয়ে আমাকে ডাকলো, এই যে শুনছেন, দয়া করে আমাকে ছাড়ুন। কিছুক্ষণ ডাকার পর আমি চোখ খুলে দেখি ঈশা একদম আমার সামনে। আমি ঘুম ঘুম চোখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করে নিলাম। তখন আমি ঈশাকে জড়িয়ে ধরে আছি। আমি এমন করাতে ঈশা অবাক হয়ে বলে, আজব তো, জেগে আবার ঘুমিয়ে গেল। ঈশা এবার আমাকে ঝাঁকিয়ে ডাকে, এই যে শুনছেন, আমাকে ছাড়ুন, আর কতক্ষণ ধরে রাখবেন, এবার অন্তত ছাড়ুন। ঈশার চিৎকারে আমার 12টা বেজে গেল। কানের পর্দা যেন ফেটে যাচ্ছে। হঠাৎ আমি ভয়ে ধরফরিয়ে উঠতে গিয়ে যা হলো তা দেখে ঈশা বেশ অবাক হয়ে যায়, রেগে ফেটে পড়ে আমার উপর। ব্যাপারটা যে এত তাড়াতাড়ি হয়ে গেল আমি বুঝতে পারিনি, এমনটা যে হবে ভাবতেও পারিনি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের লাস্ট অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।